দেখো, অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং কি? অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং হলো একটা দক্ষতামূলক শিক্ষা ব্যবস্থা। যেখানে আমাদের দক্ষতাকে মানে যে পড়াবে, যে শিক্ষার্থীকে যারা পড়াবে বা যে শিক্ষক হবে, তার যে দক্ষতা, সে কিভাবে পুরো ক্লাসটাকে ম্যানেজমেন্ট করবে, সেই দক্ষতার যে স্কিল, সেটাই হলো অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং। সেই দক্ষতার মধ্যে তিনি কিভাবে ছাত্রদের সঙ্গে পরিকল্পনা মারফত যে পড়াবে, তারপরে ছাত্রদের কাছে তার ফিডব্যাক নিবে। এবার দেখা গেল আমি ধরো কোনো একটা পড়াচ্ছি বা তোমরা কোনো একটা কিছু পড়াবে স্কুলে গিয়ে। একবারে তো সবাই বুঝবে না। তো ঐজন্য তুমি কি করলে, ১ম এ আমাদের টোটাল এই মাইক্রো টিচিং এ হচ্ছে ১২, ১২, ২৪, হ্যাঁ, ৩৬ মিনিট সময় লাগে। পুরো মাইক্রো টিচিং এর প্রসেসটা করতে আমাদের যে টাইমটা ধরা হয় সেটা ৩৬ মিনিট। যেমন তুমি একটা কিছু পড়াবে, যেমন আমি এই যে আজকে মাইক্রো টিচিং পড়াবো, এই মাইক্রো টিচিংটা আমি মাথা থেকে সেট করে নিয়েছি আজকে আমি এটা পড়াবো। তাই জন্য এটার জন্য আমি একটা পিপিটি বানিয়েছি। ঠিক আছে? যেগুলো পড়াবো বা যেগুলো আমাদের দরকার সেটা, এটা প্ল্যান করে নিয়েছি আমি। তারপরে কি আমি সেটার লেকচার আমি দেব ক মিনিটের জন্য মাইক্রো টিচিং এ সেই টাইমটা হলো ৬ মিনিট। লেকচার দিলাম বা আমি তোমাদেরকে কিছুটা বোঝালাম। এর পর আমি ৬ মিনিট ধরে তোমাদের কাছে ফিডব্যাক নিবো। তোমরা বুঝতে পেরেছো কিনা বা বুঝতে পারোনি নাকি? যদি অনেকে বলে বুঝতে পারিনি, তখন আমি কি করব? আবার আমি যে প্রসেস এ যে প্ল্যান নিয়ে পড়ানো শুরু করেছিলাম, সেটা থেকে ১২ মিনিট সময় নিবো রিপ্ল্যান করার জন্য। মানে নতুন কোনো একটা প্রকল্প ভাবে বা নতুন কোনো পদ্ধতিতে আমি তোমাদেরকে বোঝাতে পারছি কিনা। তো তাহলে দেখো, ৬ মিনিট পড়ালাম, ৬ মিনিটে ফিডব্যাক নিলাম মানে ১২ মিনিট। আবার ১২ মিনিটে আমি রিপ্ল্যান করলাম। তাহলে ২৪ মিনিট হলো। এবার রিপ্ল্যান করে আবার আমি পড়ানো শুরু করলাম ৬ মিনিটের জন্য। তাহলে ২৪ আর ৬ ৩০ মিনিট। আর পরের ৬ মিনিটে আমি আবার তোমাদের কাছে ফিডব্যাক নেব। তাহলে এই টোটাল ৩৬ মিনিটে আমাদের গোটা মাইক্রো টিচিং এর যে বিষয়বস্তু সেটা কিন্তু হয়। মানে পড়ানোর টাইম কত? ৬ থেকে ১০ মিনিট। মূলত আমরা স্ট্যান্ডার্ড ভাবে ৬ মিনিট ধরি। ঠিক আছে? তো অপশনে যদি ৬ মিনিট না থাকে, ৫ মিনিটও যদি থাকে, তাহলে আমরা পড়ানোর টাইম ৫ মিনিট দেব। কোনো জায়গায় দেখবে ৫ থেকে ১০ মিনিট সময় দেওয়া হয়। তো সেটাও দিতে পারি আমরা। মানে মূলত স্ট্যান্ডার্ড ফরমেটে আমরা যদি বলি ৬ মিনিট করে আমাদের স্লট করতে হয়। খালি রিপ্ল্যান করার জন্যই আমাদের ১২ মিনিটের সময় লাগে। এই যে পুরো প্রসেস, এটা যে একটা শিক্ষার্থী মানে শিক্ষকের যে দক্ষতা প্রকাশ পাচ্ছে, এটাকেই আমরা বলব মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ। তাহলে মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ কি? একটা ছোট্ট ক্লাস হবে। মানে ৫ থেকে ১০ জনের একটা ক্লাস, যেখানে ৫ থেকে ১০ মিনিটের একটা পড়া বা একটা ছোট্ট কি বলবো আমরা পড়াই বলি, পড়াটাকে বোঝানো হবে এবং সেটা ফিডব্যাক এর মাধ্যমে আমরা তুলে নিতে পারবো। সেটাকেই বলা হবে মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ। এই মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ আমাদের ভারতে কবে এসেছিল বা ১ম কোথায় হয়েছিল বা কিসের মাধ্যমে এটাকে প্রকাশ করা হয়েছিল, সেগুলো থেকে প্রশ্ন আসে। সেগুলো আমরা একটু করে আস্তে বিস্তারিত আলোচনা করছি। তো চলো, স্যার TIM আর ডিভাইডটা একটু, আচ্ছা ওটা আছে লিখা আছে, চাপ নাই। আমি জাস্ট বললাম, সময়টা বললাম, সব লেখা আছে। ওটা চিন্তার কোনো কারণ নেই। সব লেখা আছে। লেখাবো তো, চাপ নিচ্ছ কেন? তো দেখো, এখানে অনুশিক্ষণ বলে একটা ভূমিকা দেওয়া আছে। এটার বিন্দুমাত্র পড়তে হবে না। জাস্ট আমি একবার রিডিং করে দিচ্ছি। আমি যেটা বললাম যে অল্প কয়েকজন ছাত্র নিয়ে অল্প সংখ্যক ছাত্র, সেই জিনিসটাই লেখা আছে এখানে। কি লেখা আছে দেখো? অনুশিক্ষণ হলো একটি বিশেষ ধরনের শিক্ষণ প্রক্রিয়া। দক্ষতামূলক শিক্ষণ প্রক্রিয়া। ঠিক আছে? যেখানে অল্প সময়ের মধ্যে স্বাভাবিক ও বাস্তব শ্রেণী পরিবর্তিতে পরিস্থিতিতে অনেক কম সংখ্যক শিক্ষার্থী মানে ৫ থেকে ১০ জন শিক্ষার্থী, সময়টাও ৫ থেকে ১০ মিনিট। তো স্ট্যান্ডার্ড টাইম আমরা ৬ মিনিট ধরে থাকি। উপস্থিতিতে স্বল্পস্থায়ী শিক্ষাদানের ব্যবস্থা। মানে খুব একটা বড় টপিক না, স্বল্পস্থায়ী একটা শিক্ষা ব্যবস্থা, যেটা হলো অনুশিক্ষণ। এখানে শিক্ষণীয় বিষয়গুলিকে ক্ষুদ্র অংশে বিভক্ত করে প্রত্যেকটি উপাদানকে পৃথকভাবে উপস্থাপন করা হয়। মানে ৬ মিনিটে আমি কোনো কিছু একটা পড়াবো বা ১০ মিনিটের মধ্যে আমি কোনো কিছু একটা পড়াবো। তাহলে তো আমি বড় একটা টপিক নিতে পারবো না। ছোট্ট টপিক নিয়ে পড়াবো। ধরো আমি যদি একটা বায়োলজির একটা টপিক ধরি, জীবের শ্রেণীবিন্যাস। বায়োলজি একটা টপিক, যারা সায়েন্সের আছো তারা হয়তো জানবে। তো বায়োলজির জীবের শ্রেণীবিন্যাসকে আমরা যদি ভাগ করি, ১ম এ উদ্ভিদ জগৎ পড়তে হবে, প্রাণী জগৎ পড়তে হবে, ছত্রাক পড়তে হবে, মনেরা পড়তে হবে, প্রতিষ্ঠা পড়তে হবে। মানে ৫ রকমের জীবজগৎকে ৫ টি শ্রেণীতে ভাগ করা হয়। একদিনে তো ৫ টা পড়ানো যাবে না। তাহলে একটা করে টপিক আমি ৬ মিনিট বা ৭ মিনিটের মধ্যে ভাগ করে নিতে পারি।
সেই ব্যবস্থাটাকেই বলা হচ্ছে অনুশিক্ষণ। তো ওই জন্যই বলেছে এখানে শিক্ষণীয় বিষয়গুলিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে প্রত্যেকটি উপাদানকে পৃথক পৃথকভাবে উপস্থাপন করা হয়, যার ফলে শিক্ষার্থী শিক্ষক তার ব্যক্তিগত ক্ষমতা অনুযায়ী বিষয়গুলি শিখতে পারেন এবং তাৎক্ষণিক তথ্য প্রত্যাবর্তনের মাধ্যমে শিক্ষার্থী শিক্ষক নিজের ত্রুটি সংশোধন করতে পারে। এবার ত্রুটিটা কেন আসলো? কারণ দেখো ৬ মিনিটে আমি যেটা পড়ালাম সেটা যে ছাত্রছাত্রীরা গ্রহণ করতে পারবে নাও তো হতে পারে। তাই কি করা হয়, ছাত্ররা যারা বুঝবে না তখন আমি আমার যে কোথায় সমস্যাটা হচ্ছে বা কোথায় আমি বোঝাতে পারছি না, এই যে আমার সংশোধনীর যে ব্যাপারটা থাকলো সেটা কিন্তু রিপ্ল্যান যখন হবে ১২ মিনিটের তখন কিন্তু সেটা শুধরে নেওয়ার একটা বা ত্রুটিগুলোকে দূর করার একটা ব্যবস্থা থাকছে। সেটা শিক্ষকের ক্ষেত্রেও থাকতে পারে, শিক্ষার্থীর ক্ষেত্রেও থাকতে পারে। শিক্ষার্থী যেটা বুঝতে পারল না, রিপ্ল্যান করার পর যখন আবার ৬ মিনিটের একটা লেকচার দেওয়া হচ্ছে বা একটা যখন পড়ানো হচ্ছে, তখন যে শিক্ষার্থী যেখানে ত্রুটিটা ছিল, যে বুঝতে পারেনি সে কিন্তু আবার বুঝতে পারবে। বা শিক্ষকের যেখানে ত্রুটি ছিল সে রিপ্ল্যান এর মাধ্যমে তার হয়তো কোনো জায়গায় ভুল বলে ফেলেছে বা কোনো জায়গায় হয়তো বোঝাতে গিয়ে হয়তো সমস্যার সম্মুখীন হয়েছে, সেই সমস্যাটা কিন্তু আর হবে না। ওইজন্য ত্রুটি সংশোধন করতে পারেন এবং পারদর্শিতার মান বাড়াতে পারেন। যে পারদর্শিতা থাকবে সেই পারদর্শিতার মানটা বাড়াতে পারে। এটা জাস্ট একটা আমাদের শিক্ষণের একটা ভূমিকা বলতে পারি। এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিতে হয়, সেই ইন্ট্রোডাকশন দেওয়া হলো। তাহলে প্রশ্ন কোথা থেকে আসবে সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো, এই পেজটা কিন্তু খুব ভালো। মানে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার মতো ব্যাপার আছে। অনুশিক্ষণ, এই আধুনিক শিক্ষা ব্যবস্থায় অনুশিক্ষণ হলো একটি দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। তাহলে অনুশিক্ষণ কি? একটা দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। অনুশিক্ষণ হলো ড্যাশ। দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, জ্ঞানমূলক শিক্ষা ব্যবস্থা, বিশ্লেষণমূলক শিক্ষা ব্যবস্থা, এরকম ৪-৫টা দিয়ে দিতে পারে। তো অনুশিক্ষণ হলো দক্ষতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি বা শিক্ষণ ব্যবস্থা। এই যে মাইক্রো টিচিং আমরা বলছি, মাইক্রো শব্দটি একটি গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে, যার অর্থ হলো খুব ছোট বা ক্ষুদ্র, এবং টিচিং কথার অর্থ হলো শিক্ষাদান। মানে খুব ছোট ছোট শিক্ষাদান, মানে ক্ষুদ্রভাবে শিক্ষাদান, সেটাই হলো মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ। এই পদ্ধতিতে শিক্ষণ সংক্রান্ত সব কৌশলগুলি একত্রে আয়ত্ত না করে অনুশীলনের মাধ্যমে একটি করে কৌশল একবারে আয়ত্ত করা হয়ে থাকে। অর্থাৎ অনুশিক্ষণ হলো এক প্রকার নিয়ন্ত্রিত শিক্ষণ পদ্ধতি। তাহলে অনুশিক্ষণটা কি? এক প্রকার নিয়ন্ত্রিত শিক্ষণ পদ্ধতি। তাহলে ওদিকে দক্ষতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি পেলাম, এখানে নিয়ন্ত্রিত শিক্ষণ পদ্ধতি পেলাম। এইগুলোই কিন্তু আমাদের টিটের সময় কিওয়ার্ড হয়ে দাঁড়ায়। এই জিনিসগুলোই কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্নেতে থাকে। আমরা তখন গোল মারিয়ে দিই। তো এইগুলো কিন্তু পড়তে হবে। যার দ্বারা নির্দিষ্ট শিক্ষণ দক্ষতাগুলিকে বারবার অনুশীলনের দ্বারা আয়ত্ত করা হয়ে থাকে। তাহলে এই যে লাইনটা দাগানো আছে, লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট শিক্ষণ দক্ষতাগুলিকে বারবার অনুশীলনের মাধ্যমে বা অনুশীলনের দ্বারা আয়ত্ত করার যে পদ্ধতি, সেটাই হলো অনুশিক্ষণ পদ্ধতি। এখানে কিন্তু একবারে পুরোটা নেওয়া হয় না। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে অনুশীলনের মাধ্যমে, বারংবার অনুশীলনের মাধ্যমে কিন্তু এই পদ্ধতিতে শিক্ষা লাভ বা শিক্ষা দান করা যেতে পারে। এটাই হলো মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ পদ্ধতি। এই যে মাইক্রো টিচিং, এটা প্রথম কোথায় আমরা ব্যবহার করেছি বা এই পদ্ধতিটা কোথায় প্রথম আবিষ্কার হয়েছিল? তো দেওয়া আছে দেখো, ১৯৬৩ সালে আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যাপক ডক্টর ডোভাইট অ্যালেন, ঠিক আছে? এখানে আমরা সবসময় অ্যালেনের কথাই বলবো। পুরো নামটা বলে না, যে দেখবে বিভিন্ন জায়গায় অ্যালেন বলেই ছেড়ে দিয়েছে, ঠিক আছে? ডোয়াইট অ্যালেন সর্বপ্রথম এই শিক্ষণ পদ্ধতির আবিষ্কার করেছে। এই অ্যালেন বানানের ডাব্লুটার উচ্চারণ হয় না, ঠিক আছে? ওইজন্য অনেকে দেখবে অনেক জায়গায় যখন নোটস পাবে হয়তো আশেপাশে, তখন অ্যালেন বানানটা ALLEN দিয়ে দেয়। ডাব্লুটা দেয় না। কিন্তু ডাব্লু কিন্তু আছে বানানটায়। ঠিক আছে? আর আমাদের ভারতে ১৯৬৭ সালে এলাহাবাদে ডিডি তিওয়ারি দ্বারা অনুশিক্ষণ শিক্ষার প্রচলন হয়। এই ডিডি তিওয়ারি সিপিআই, ঠিক আছে? গভর্নমেন্ট সেন্টার পেডাগজিক্যাল ইনস্টিটিউটের সঙ্গে যখন নিযুক্ত ছিল, সেই সময় কিন্তু ভারতের এলাহাবাদে কিন্তু অনুশিক্ষণ পদ্ধতিটা প্রচলন শুরু হয়। বা তখন থেকে আমাদের ভারতে কিন্তু অনুশিক্ষণ পদ্ধতিতে যে শিক্ষাদান করা যায় তার প্রচলনটা শুরু হয়।
এই অ্যালেনের মতে মাইক্রো টিচিং মে বি ডিসক্রাইব অ্যাজ স্কেল ডাউন টিচিং। এইটা থেকে ইয়েতে পরীক্ষা এসেছিল, স্কেল ডাউন টিচিং। হোয়াট ইজ দ্য মাইক্রো টিচিং? অপশনের ছিল স্কেল ডাউন টিচিং। কারো উদ্দেশ্য ভাবে কারো নাম কিন্তু বলেনি। সিটেটের ইংলিশ পেডাগজিতে কিন্তু প্রশ্নটা ছিল যে হোয়াট ইজ দ্য মাইক্রো টিচিং, তো অপশনে ছিল স্কেল ডাউন টিচিং। তো স্কেল ডাউন টিচিং হলো মাইক্রো টিচিং। এনকাউন্টার ইন ক্লাস সাইজ, ছোট একটা ক্লাস সাইজটা যেন খুব একটা বড় না হয়, এবং ক্লাস টাইম। যাই হোক, এখানে এত দাগালে বুঝতে পারবে না, মুছে দিয়ে এগুলো। আর 1970 সালে, এগুলো দেখো পুরোটা মুখস্থর জিনিস, কিন্তু এখানে কিন্তু কিছু বোঝানোর জায়গা নেই, এখানে পুরোটাই মুখস্থ করতে হবে, যে কোনো লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। 1970 সালে জিবি সাহা বারোদাতে অনুশিক্ষণের উপর টেপ রেকর্ডারের সাহায্যে কিন্তু একটি পরীক্ষা করেন। ঠিক আছে, টেপ রেকর্ডের সাহায্যে অনুশিক্ষণের একটা পরীক্ষা করেছিলেন। তাহলে প্রথম কিন্তু আমরা দেখলাম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অ্যালেনের মাধ্যমে কিন্তু অনুশিক্ষণ ব্যবস্থার আবিষ্কার হয়, বা অনুশিক্ষণ শিক্ষা ব্যবস্থার বা পদ্ধতির আবিষ্কার হয়। তারপর ডিডি তিওয়ারি আমাদের ভারতে প্রথম কিন্তু অনুশিক্ষণ ব্যবস্থার প্রচলন করেন। তারপরে আমরা দেখলাম 1970 সালে জিবি সাহা টেপ রেকর্ডারের মাধ্যমে কিন্তু বারোদাতে অনুশিক্ষণের পরীক্ষা করেন। এই তিনটে লাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং সম্পর্কে। তাহলে মাইক্রো টিচিং কি? একটা দক্ষতা ভিত্তিক পরীক্ষা বা শিক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে খুব অল্প সময়ে ছোট ছোট ভাবে আমরা শিক্ষাদান করতে পারি। এবার এই যে বললাম অনুশিক্ষণের বৈশিষ্ট্যটা, এর বৈশিষ্ট্যের মধ্যে অনেকগুলো কিন্তু আমি এর আগেই বলে দিয়েছি। তো দেখো একটা একটা করে। ক্লাসের সাইজটা কত? 5 থেকে 10 জন ছাত্র থাকবে, অল্প সংখ্যক ছাত্র থাকবে, 5 থেকে 10 জন। ক্লাসের সময়কাল 5 থেকে 10 মিনিট। এবার একটু আগেই বললাম, অনেকের প্রশ্ন করে, একটু আগে তো বলা হলো 36 মিনিট সময়টা। ক্লাসটা পুরোটা 36 মিনিট, কিন্তু লেকচারটা দেওয়া হবে যে পাঠ পরিকল্পনা মানে পাঠদান যেটাকে বলি আমরা, সেটা হলো 5 থেকে 10 মিনিট। স্ট্যান্ডার্ড টাইম যদি বলা হয়, সিটেট এর পেপার যদি দেখো, বা আমরা যে আরিয়ান্তের বইগুলো যদি দেখি, ওখানে 6 মিনিট করে টাইমটাকে ইন্ডিকেট করেছে। তো আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে যে অপশনটা পাবো সেটাই উত্তর করব। তাহলে অনুশিক্ষণে ক্লাসের সময়কাল কত? 5 থেকে 10 মিনিট। শ্রেণীকক্ষে জটিলতা থাকবে না। কেন জটিলতা থাকবে না? কারণ বাচ্চা অল্প আছে, তাহলে জটিলতা তৈরি হবে না। যখন অনেক সংখ্যক বাচ্চা বা অনেক সংখ্যক শিশু যখন একসঙ্গে একটা ক্লাসে থাকবে, তখনই জটিলতার সৃষ্টি হয়, তখনই মানে একটা হইচই ব্যাপারের সৃষ্টি হয় বাচ্চাদের মধ্যে। তো যখন অল্প সংখ্যক বাচ্চা থাকবে, তখন সেটা মানে সেই ক্লাসরুমটা বা সেই শ্রেণীকক্ষটাকে সুসংগতভাবে কিন্তু পরিচালনা করা যাবে। তাই বলেছে শ্রেণীকক্ষে জটিলতা থাকে না। তারপরে কি আছে দেখো, বিষয়ের আকার ছোট হবে, কারণ 6 মিনিট বা 5 থেকে 10 মিনিটের মধ্যে যখন আমি কোনো কিছু পড়াবো, তখন তার যে বিষয়বস্তু বা সেই যে বিষয়বস্তু থাকবে, সেটা খুব ছোট ছোট হতে হবে। একটা বড় কোনো নিয়ে বা বড় কোনো টপিক নিয়ে আমি তো 5 থেকে 6 মিনিটের মধ্যে শেষ করতে পারবো না। ধরো ইতিহাসের একটা মোগল যুগ, মোগল যুগ তো 5 থেকে 6 মিনিটের মধ্যে শেষ হবে না। বা মোগল যুগের শুধু আমি আকবরটাকে যদি পড়াতে যাই, সেটা তো 5 থেকে 6 মিনিটের মধ্যে হবে না। তাহলে আকবরের শাসন ব্যবস্থাটা আমি 5 থেকে 6 মিনিটের মধ্যে পড়াতে পারবো। আকবরের যুদ্ধনীতিগুলো আমি কোথায় কোথায় যুদ্ধ করেছি, সেটা 5 থেকে 6 মিনিটের মধ্যে পড়াতে পারবো। কিন্তু পুরো আকবরটা তো পারবো না। তাই বিষয়বস্তুটা কিন্তু ছোট ছোট হতে হবে। এখানে বলেছে অনুশিক্ষণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার উপর গুরুত্ব দেওয়া হয়। মানে আমি যেটা পড়ালাম, তার ফিডব্যাকটা আমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। তার মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার এখানে গুরুত্ব আছে, ফিডব্যাকের ব্যবস্থা আছে। ফলে শিক্ষক সহজেই নিজের ত্রুটিগুলো সংশোধন করতে পারে। সে যদি কোনো জায়গায় ভুল করে, সেই ভুলটা সে শুধরে নেওয়ার একটা চান্স পাচ্ছে এখানে। কারণ তিনি রিপ্ল্যান করে আবার পড়ানোর একটা রি মানে কি বলবো, নতুন করে একটা পাঠদান দিবে। তাই সে, তার যদি কোনো ভুল হয় প্রথম পাঠদানে, সে যদি কোনো ভুল করে, সেই ভুলটা কিন্তু সংশোধন করার একটা জায়গা এখানে তৈরি হয়ে গেল। তারপরে দেখো দেওয়া আছে অনুশিক্ষণ একটি বিশ্লেষণাত্মক প্রক্রিয়া।
শিক্ষক ও শিক্ষার্থীর দক্ষতার উন্নয়ন ঘটানোর হয়। দক্ষতা ভিত্তিক প্রক্রিয়া একটু আগেই বললাম, দক্ষতার উন্নয়ন হবে, স্কিল রাইটিং হবে। আমরা পড়বো, দেখবি একটু পরেই আছে, যখন অনুশিক্ষণের স্তর পড়বো সেখানে স্কিল ডেভেলপমেন্ট একটা থাকবে স্টেজ। আর আছে কি, অনুশীলনের মাধ্যমে সুযোগ্য শিক্ষক তৈরি করা হয়। কারণ আমরা যখন বিএড বা ডিএলএড করেছি বা টিচিং যখন আমরা করেছি তখন কিন্তু আমাদেরকে মাইক্রো টিচিং করতেই হয়েছে। তাহলে এর ফলেই তো মাইক্রো টিচিং করতে হয়েছে বলেই তো আমরা সেটার প্রতি একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে বা সেটার প্রতি আমরা অভিজ্ঞ হয়েছি। এর ফলেই তো আমরা স্কুলে ঠিকঠাক করে পড়াতে পারছি। ওই জন্যই তো আমাদেরকে টিচিং না হলে বা বিএড বা ডিএলএড না হলে কিন্তু শিক্ষক নিয়োগ হয় না। অনেকেই আছে গ্র্যাজুয়েশন পাস কিন্তু বিএড বা ডিএলএড নেই। তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। কারণ আমাদেরকে পরীক্ষার জন্য কিন্তু সুযোগ্য বা সুদক্ষ একজন শিক্ষক হতে হবে, যেটা কিন্তু আমরা টিচিং এর মাধ্যমেই পেয়ে থাকি। এটাই হলো অনুশিক্ষণের বৈশিষ্ট্য। এরপরে যে টপিকটা আছে দেখো, অনুশিক্ষণের প্রয়োজনীয়তা। স্যার। কিছু বলবে কেউ? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। স্যার আমি বলছি কি আমার তো কমার্স আছে, তো আমি কি এই আপার প্রাইমারি টেটটা দিতে পারবো? হ্যাঁ, কমার্স থাকলেও পারবে, তুমি ওই আর্টস এর সাবজেক্ট গুলো নিয়ে তোমাকে দিতে হবে। সোশ্যাল সায়েন্সটা না? হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল সোশ্যাল স্টাডিজ, যেটা সায়েন্স না। ও হ্যাঁ, তোমার হিসেবে হ্যাঁ সোশ্যাল সায়েন্স। হ্যাঁ, সোশ্যাল সায়েন্স, এদিকে জেনারেল সায়েন্স। ঠিক আছে, ইতিহাস ভূগোল স্যার তো কোয়ালিটিটা পড়তে হবে। ওইটাই না, যখন আমি ফর্মটা ফিল আপ করবো তখন এই মানে সোশ্যাল সায়েন্সটাই সাবজেক্টটা চুজ করব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে। দেখো, অনুশিক্ষণের প্রয়োজনীয়তা কেন, অনুশিক্ষণ প্রয়োজন হলো? আমরা যে নর্মাল টিচিংটা করি সেটাতেই তো হয়ে যেতে পারতো, কেন অনুশিক্ষণের দরকার পড়লো? তার কিছু প্রয়োজনীয়তা আছে। তো ওই একই জিনিসই বলতে হবে। অনুশিক্ষণের মাধ্যমে পাঠদানে ভুল সংশোধন সহজ হয়ে গেছে। যদি কোনো ভুল হয়ে যায়, সেটা যখন আমি রিপ্ল্যান করে আবার পড়াবো, সেই ভুলটাকে শুধরে নিতে পারবো। এটাই হলো অনুশিক্ষণের বিশেষ প্রয়োজনীয়তা। ২ নাম্বার বলছে, শিক্ষার্থী ও শিক্ষকের ত্রুটিগুলো সহজেই ধরা যায়। ওই একই জিনিস। পাঠদান ও দক্ষতা অর্জন উভয়ের ক্ষেত্রেই সাফল্য আসে। যে পড়াবে, যে পাঠদান করবে তারও সাফল্য আসবে। যে পাঠদানটাকে নিজের মধ্যে নিবে, মানে ছাত্ররা, যে শিক্ষার্থীগুলো যারা পাঠদানটা গ্রহণ করছে তাদের মধ্যেও কিন্তু দক্ষতা অর্জন হবে। সমগ্র পাঠদানকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করা শিক্ষা দেওয়া হয়। কারণ একটা পুরো টপিককে যখন আমি ছোট ছোট করে ভেঙে নিব, তাহলে পুরো টপিকটা সম্পর্কে আমি ঠিকঠাক করে শিক্ষাদান বা পাঠদান দিতে পারবো। এটা একটা ভালো পদ্ধতি। আর দেওয়া আছে, অনুশিক্ষণের মাধ্যমে পাঠদানে শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয়তা বেশি থাকে। কেন সক্রিয়তা বেশি থাকে? কারণ একজন শিক্ষক বাড়ি থেকে কিছু একটা ভেবে আসলো, সে পড়ালো। পড়ানোর পর সে ছাত্রদের কাছে ফিডব্যাক চাইছে। মানে কি ফিডব্যাকটা, কেমন করে ফিডব্যাক? এটা না বলবে না আমার পড়ানোটা তোমার কেমন লাগলো, এটা বলবে না কখনো। যেটা পড়ালো তার উপরে কিছু কোশ্চেন ধরলো। যদি দেখে ছাত্ররা ঠিকঠাক উত্তর দিতে পারছে, তাহলে তার পড়ানো ঠিকঠাক আছে। যদি দেখে ছাত্ররা ঠিকঠাক উত্তর দিতে পারছে না, তখন সে কি করবে? রিপ্ল্যান করবে আবার ১২ মিনিটের জন্য। সেই রিপ্ল্যান করে আবার সে ৬ মিনিটের একটা পাঠদান দিবে। সেইটাই হলো ফিডব্যাকে ছাত্ররাও ইনভলভ হচ্ছে। এবার যে পড়াচ্ছে, যে শিক্ষক থাকবে, সেও তো সক্রিয়তা অর্জন করছে। তাই বলেছে, অনুশিক্ষণের মাধ্যমে অনুশিক্ষণের মাধ্যমে পাঠদানে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই সক্রিয়তা অনেকটাই বেশি থাকে। এগুলো হলো প্রয়োজনীয়তা। তাহলে আমরা অনুশিক্ষণের একটু ভূমিকা পড়লাম প্রথমে, তারপর অনুশিক্ষণ সম্পর্কে কারা কারা আবিষ্কার করলো সেগুলো পড়লাম, অনুশিক্ষণের বৈশিষ্ট্য পড়লাম, অনুশিক্ষণের প্রয়োজনীয়তা পড়লাম। এবার আমরা যেটা পড়বো হলো অনুশিক্ষণের পদ্ধতির লক্ষ্য। কি লক্ষ্যে অনুশিক্ষণ পদ্ধতিটা এসেছিল? শিক্ষাদান পদ্ধতিকে শক্তিশালী করা হয়। মানে যে পদ্ধতিতে আমরা শিক্ষাদান করতাম আগে বা যে পদ্ধতিতে শিক্ষাদান করা হয়, তার থেকে এই পদ্ধতিতে যদি শিক্ষাদান দেওয়া হয়, তাহলে অনেকটা বেশি উন্নতি লাভ করবে। অনেকটা সঠিকভাবে শিক্ষাদান দেওয়া সম্ভব হবে। তাই এই পদ্ধতি, শিক্ষাদান পদ্ধতিকে শক্তিশালী করার জন্য কিন্তু অনুশিক্ষণ পদ্ধতি এসেছে। ২ নাম্বার দিয়েছে, ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রটিকে চিহ্নিত করা হয়। ব্যক্তিগতভাবে উন্নয়ন করা যাবে। মানে ধরো আজ থেকে ৫ বছর আগে যারা পড়িয়েছে, তারা কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মের গল্প কিন্তু জানত না। কিন্তু এই কোভিড বা করোনা আসার পর যখন স্কুল কলেজে যখন অনলাইনের একটা ব্যবস্থা শুরু হলো, তখন আস্তে আস্তে কিন্তু আমাদের চারিদিকটাই কিন্তু অনলাইন হতে শুরু করলো। এই দেখো, ব্যক্তিগতভাবে
সেই মাস্টারটা, যে মাস্টারটা আগে পড়াতো অফলাইনে, সে কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু উন্নয়ন করছে নিজের। তাই বলেছে ব্যক্তিগত উন্নয়ন ক্ষেত্রটিকে চিহ্নিত করা হচ্ছে এই অনুশিক্ষণের মাধ্যমে। কারণ আগে যে পড়াতো সে জাস্ট বোর্ডে গিয়ে লিখে পড়াতো। এখন সে যখন অনলাইনে পড়াচ্ছে তখন তাকে পিডিএফ তৈরি করে নিতে হচ্ছে। সেইটা সম্পর্কে আগে ভাবনা চিন্তা করতে হচ্ছে। কি পড়াবো, না পড়াবো, কতটা পড়াবো, এই টাইমের মধ্যে আমাকে কতটা শেষ করতে পারবো। এই যে চিন্তা ভাবনা, এটা কিন্তু ব্যক্তিগত উন্নয়নের মাধ্যমেই কিন্তু হচ্ছে। যেটা অনুশিক্ষণের একটা লক্ষণ। শিক্ষার্থীর বোধগম্যতার উন্নয়ন সাধন। যখন আমি শিক্ষার্থীর কাছ থেকে ফিডব্যাক নেব, সে কতটা বুঝেছে, তার বোধগম্য কতটা হয়েছে, সেটার একটা উন্নয়ন সাধন হচ্ছে। বিভিন্ন কার্যকর শিক্ষণ পদ্ধতির প্রয়োগ, মানে যেগুলো কার্যকর শিক্ষণ পদ্ধতিগুলো আছে সেগুলোকে আমরা পড়বো। শিক্ষণ পদ্ধতির অনেকগুলো স্টেপ আছে। ঠিক আছে? টিএলএম ব্যবহার করা, এগুলো যখন পড়বো তখন আমরা আরো ভালো করে জানতে পারবো জিনিসগুলো। কার্যকর ফলাফল সাধনে প্রয়োগ। যখন আমি কোনো কিছু পড়ালাম বা কোনো কিছু বোঝালাম, তখন যে ফিডব্যাকটা আসছে সেটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, সেই ফলাফল সাধনের প্রয়োগ করার জন্য কিন্তু অনুশিক্ষণের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে। ক্লিয়ার হলো এইটুক? আমাকে একটু বলো, যেটুক পড়ালাম সেটুক কি তোমাদের ক্লিয়ার হলো? কারণ এরপরে কিন্তু একদম মূল টপিকের আসল জায়গাটায় যাব। একটু মেসেজ করে হোক বা মাইক অন করে এক করে বলো যে ক্লিয়ার হলো কিনা। সবাই উত্তর দিবে, হ্যাঁ। ৫-৬ জন উত্তর দিলে তো ভালো লাগবে না। কারণ এখানে ৩৬ জন না ৩৮ জন যাই হোক আছো এখন, আমি দেখতে পাচ্ছি। তো ৩৮ জনই বোঝানোর দায়িত্ব আমার। যদি কারোর যদি কোন জায়গায় সমস্যা হয় সেটা তো বলতে হবে। নাহলে আমি বুঝবো কি করে? অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাসে এই একটাই সমস্যা যে অফলাইন ক্লাস যখন হয় তখন ছাত্রছাত্রীর মুখ দেখেই বোঝা যায় যে তারা বুঝতে পেরেছে কিনা। কিন্তু অনলাইনে তো সেটা দেখা সম্ভব নয় বা সেটা দেখার অপশনই নেই আমাদের কাছে। ওইজন্য এখানে একটাই ভরসা, নিজেকেই বলতে হবে আমি এই জায়গাটা বুঝতে পারিনি। এতে লজ্জার কিছু নেই। সবাই যে একবারে বুঝতে পারবে এমন কোনো ব্যাপার নেই। যাই হোক, অনেকেই উত্তর দিয়েছো, তাহলে সবারই ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা একটু করে পরের দিকে এগিয়ে যাই। এইটাই হলো আমাদের মূল লক্ষ্য। এই জায়গাটা থেকেই প্রশ্ন আসে। দেখো, অনুশিক্ষণ পদ্ধতির ৬ টা পর্যায়ের কথা আমি বলেছি। ৬ টা পর্যায়ে সময় লাগে ৩৬। ওই যে কে পিয়ালি না কে যেন বলল টাইম গুলো একটু বলে দিতে, টাইম গুলো এখানেই বলা আছে। বলে দেবো এখন, চাপ নেই না। এবার অনেক জায়গায় আমি দেখেছি পর্যায়টাকে ৫ টা বলে ওরা। কিন্তু আমাদের যে ডিএলএড এর বইটা আছে সেখানে কিন্তু ৬ টা পর্যায়ের কথাই বলা আছে। তো আমি ওইজন্য ৬ টা পর্যায়ই নিয়েছি। আর এটা ডিএলএড এর বই থেকেই ছবিটা তোলা। ঠিক আছে? ওখানে গোল করে দেওয়া আছে ছবিটা। মানে একটা গোলের মধ্যে আছে, এটা একটু জাস্ট অ্যারো করে দেওয়া আছে। তো আমরা ৬ টা পর্যায়ই পড়বো। অনেক জায়গায় দেখবে ৫ টা পর্যায় বলে। কেন? এই যে পরিকল্পনা, এটার কোনো সময়ই আমরা লিখি না। এই পরিকল্পনাটা কোনো মাস্টারের পরিকল্পনা করতে ২ মিনিট সময় লাগতে পারে। কোনো মাস্টারের হয়তো ২ ঘন্টাও সময় লাগতে পারে। তাই পরিকল্পনাটাকে বাদ দিয়ে ৫ টা স্তরের কথা বলা হয়। সব বলে দেব, চাপ নিও না। আগে ক্লাসটা করিয়ে নিই, তারপরে আমি বলে দিচ্ছি, হ্যাঁ? রেকর্ডিং কোথায় পাবে না কি পাবে সব বলে দেব। এর আগেও বলেছি ক্লাস শুরু হওয়ার আগে, আবার বলে দিচ্ছি। চিন্তার কোনো কারণ নেই। তো এই যে অনুশিক্ষণ পদ্ধতি, যে স্তর আছে বা পর্যায় বা চক্র যদি বলি আমরা, তাহলে কিন্তু অনেক বইগুলোতে দেখবে ৫ টা পর্যায় বা ৫ টা চক্রের কথাই বলা হয়। কারণ এই যে পরিকল্পনা যেটা আছে বা প্ল্যান যেটা আছে সেটা কেউ ধরে না। কারণ এটার জন্য টাইম কোনো বরাদ্দ নেই। টাইম বরাদ্দ শিক্ষাদান, মানে স্কুল বা স্কুলের যখন ক্লাসে যখন একজন টিচার ঢুকবে, তখন ঢোকার পর সে ৬ মিনিটের, এটার জন্য ৬ মিনিট বরাদ্দ। মিনিটের একটা শিক্ষাদান দিল। এই যে শিক্ষাটা দিল বা এই যে পাঠদানটা করলো, তার জন্য তাকে তো একটা প্ল্যান করতে হয়েছে। তাকে তো একটা পরিকল্পনা নিতে হয়েছে। সে কি পড়াবে, কোন টপিকটা পড়াবে, কতক্ষণ পড়াবে, ৬ মিনিটের মধ্যে কতটা পড়াতে পারবে। যেটা আমরা কি করি, প্রাইমারি টেটের যখন ইন্টারভিউতে ডেমনস্ট্রেশন দিতে যাব, অনেকে হয়তো প্রাইমারি টেট পাস করে আছো এখানে। আমাকে কি আগে থেকে প্ল্যান করে নিতে হবে আমি এই টপিকটা পড়াবো। আমাকে ২ থেকে ৩ মিনিট সময় দিবে ওখানে পড়ানোর জন্য। আমি ২ থেকে ৩ মিনিটে কতটা পড়াতে পারবো। আমাকে কিছু ডেমো ক্লাস দেখতে হবে YouTube এ, কিছু
নিজেকে ওই জিনিসটা সম্পর্কে, যে জিনিসটা পড়াবো সেটা সম্পর্কে আমাকে ধারণা ক্লিয়ার করতে হবে। তো এই যে পরিকল্পনা, এটা হলো আমার পরিকল্পনা। সেই পরিকল্পনার জন্য কারোর ২ ঘন্টা সময় লাগতে পারে, কারো ২ মিনিটও সময় লাগতে পারে, কারো ২০ মিনিট সময় লাগতে পারে। ওই জন্য পরিকল্পনার জন্য কোনো সময় বরাদ্দ থাকে না বলেই অনেক বইতে কিন্তু ৫ টা পর্যায়ের কথা বলা হয়। কিন্তু আমরা রিতা পাবলিকেশনের বইয়ে দেখেছি, বা আমাদের ডিএলএড এর যে বইটা আছে সেই বইয়ে কিন্তু ৬ টি পর্যায়ের কথাই বলা হচ্ছে। তো ৬ টি পর্যায়ের ১ম পর্যায় হলো পরিকল্পনা। এখান থেকে কিন্তু শুরু হবে। পরিকল্পনা আমি নিয়ে আসলাম। ২ নম্বরে এসে আমি শিক্ষা দিলাম। কাদের? ছাত্রছাত্রীদের, যে ৬ মিনিটের একটা শিক্ষাদান বা পাঠদান করলাম। এবার ৬ মিনিট যখন আমি শিক্ষা দিলাম, তারপরে ৩ নাম্বার যে স্টেপটা আসবে সেটা হলো প্রতিপুষ্টি, যেটাকে আমরা ইংরেজিতে ফিডব্যাক বলে থাকি। তো ফিডব্যাক বলেই আমাদের অভ্যস্ত। তো আমরা ফিডব্যাক এর কথাই বলব, ওই বাংলা টার্ম মাথায় আসবে না। তো এই ফিডব্যাকটা নেওয়া হবে ৬ মিনিটের। তাহলে কত লাগলো? এখানে ৬, এখানে ৬, ১২ মিনিট। তারপরে ৪ নাম্বারে যখন আসবে রিপ্ল্যান। ধরো আমি কোনো কিছু পড়ালাম, সেই পড়াটা হয়তো ছাত্ররা বুঝতে পারল না, বা তারা যে ফিডব্যাকটা দিল সেই ফিডব্যাকটা কোনো মাস্টারের বা কোনো শিক্ষকের বা শিক্ষা শিক্ষিকার সেটা পছন্দ হলো না। হয়তো পড়া ধরছে, ২-১ জন ছাড়া কেউ পারছে না। তাহলে তার সেই জিনিসটা তার পছন্দ হলো না। সে তখন কি করবে? ক্লাসের বেশিরভাগ ছেলে, মানে অ্যাকচুয়ালি তো সবাইকেই বোঝানোটা তার কর্তব্য। কিন্তু সবাই তো বুঝবে না। সবাই যদি বুঝতো তাহলে সবাই ফার্স্ট হতো। পরিচালনা যখন মূল্যায়ন করা হতো সবাই একই নাম। ফার্স্ট কথাটা বলাটা যুক্তিযোগ্য না। সবাই মূল্যায়নে একই রকম ভাবেই ঠিকঠাক ভাবে প্রশ্ন উত্তর করতে পারত। সবাই তো তা পারে না। কিন্তু যখন একটা ক্লাসে ২-৩ জন যখন পারবে, তখন যে শিক্ষক থাকবে সে চাইবে ক্লাসের বেশিরভাগ স্টুডেন্ট যাতে পারে। তার লক্ষ্য কিন্তু এটাই। কিন্তু আমাদেরকে বলতে হবে যাতে আমাদের চিন্তাভাবনা থাকে সবাই যেতে পারে। সবাই কখনোই পারবে না। সবার মানসিকতা, দক্ষতা এক নয়। এটা সবাই জানে। কিন্তু আমাদেরকে বলার সময়, যেহেতু আমরা পেডাগজি পড়ছি, আমাদেরকে বলতে হবে সবাইকে বোঝানোর জন্যই আমি করছি। তো এটা নিজের মাথায় সেট করে নিতে হবে যে যখন ফিডব্যাক ঠিকঠাক আসবে না, তখন আমি ৪ নাম্বার রিপ্ল্যান করব কত মিনিটের জন্য? ১২ মিনিটের জন্য। ঠিক আছে? তাহলে ৬, ৬, ১২, ১২, ১২, ২৪। এবার ১২ মিনিটে আমি রিপ্ল্যান করলাম। আমি এইভাবে প্ল্যানিং করে আবার যদি পড়াই, তাহলে আবার টিচ যেটা আছে, মানে পুনঃশিক্ষাদান যেটা আছে সেটা হবে। এটা আমার ৫ নাম্বার স্টেপ হবে। এটা ৬ মিনিটের। ঠিক আছে? এবার যখন আমি আবার পাঠদান দিলাম বা আবার শিক্ষাদান দিলাম, তখন আমি আবার ফিডব্যাক নিবো। তাই ফিডব্যাক দেওয়া আছে। এটা আমার ৬ নাম্বার পর্যায়। এটা হবে ৬ মিনিটের। এই হলো টোটাল ৬, ৬, ১২, ১২, ১২, ২৪, ২৪ আর এদিকে ৬, ৬, ১২, ২৪, ৬, ৩৬ মিনিটের পুরো মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ চক্রটা। ঠিক আছে? এবার গল্প হলো, অনেকের মাথায় আসতে পারে, আচ্ছা এটা তো লিখে দিল, এইটা তো এখানে থাকে গেল। যখন পিডিএফটা দিবে তখন তো এই টাইম গুলো থাকবে না। তাহলে আমরা কি করে পড়বো? চিন্তার কোনো কারণ নেই, পিছনে লেখা আছে। আমি এটা বোঝানোর জন্য নিজে হাতে লিখবো বলে এই জায়গাটা ওই জিনিসগুলো লিখিনি। তো চলো আমরা এটাই আরেকবার দেখে নিই। এই দেখো, এনসিইআরটির অনুশিক্ষণের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেছে। এটি হলো নিম্নরূপ: পাঠদান, যেটাকে টিচিং বলছি, ৬ মিনিট। ফিডব্যাক, যেটাকে বাংলায় ওখানে কি লেখা ছিল জানি, যাই হোক, ৬ মিনিট। পুনঃপরিকল্পনা মানে রিপ্ল্যান যেটা করব, রিপ্ল্যানিং, ১২ মিনিট। পুনঃপাঠদান ৬ মিনিট। পুনঃ ফিডব্যাক ৬ মিনিট, টোটাল ৩৬ মিনিট। এই যে দেখো এখানে ৫ টা পর্যায়, ওই জন্য অনেক জায়গায় ৫ টা পর্যায়ের কথা বলা হয়। কিন্তু আমরা যেহেতু বাংলা মিডিয়াম, আমরা কিন্তু ৬ টা পর্যায় লিখলেও ভুল হবে না। পরীক্ষায় এখন ওরকম প্রশ্ন আসেনি যে অনুশিক্ষণের পর্যায় কত। পর্যায়ের টাইম গুলো বলে পরীক্ষা দেয়। ঠিক আছে? পুনঃশিক্ষণের বলবে অনুশিক্ষণের পাঠদানের সময় কত? বা পুনঃপাঠদানের সময় কত? বা অনুশিক্ষণের পর্যায় সম্পূর্ণ হতে কতক্ষণ সময় লাগে? এরকম প্রশ্ন আসতে দেখেছি আমি। পর্যায় ৫ টা না ৬ টা, এরকম প্রশ্ন কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি। যদি পরীক্ষায় আসে, যদি ৫ টা অপশনে থাকে তাহলে ৫ ই করবে, ৬ না থাকলে ৬ করবে না। যদি ৬ থাকে তাহলে ৬ করবে। এবার অনেকের মাথায় যদি ৫-৬ থাকে, ওরকম আসলে পরীক্ষায় প্রশ্ন আসবে না। ঠিক আছে? আর যদি আসে, যদিও আসে, আমি বলব ৬ করাই বেটার।
কারণ আমরা বাংলা মিডিয়াম হিসেবে পরীক্ষা দিচ্ছি। এটা এনসিইআরটি পুরো ইংলিশ মিডিয়াম। যখন সিটেট দিব বা আপার টেট দিব, মানে বাইরের টেট গুলো দিব, তখন 5টা করব। যখন ওয়েস্ট বেঙ্গলের টেট দিব, কারণ ওয়েস্ট বেঙ্গলের বইগুলোতে 6টা করা আছে। ঠিক আছে? এই জায়গাটা একটু মাথায় রাখবে। কারণ ওখানে যে প্ল্যানের যেহেতু টাইম নেই, কতক্ষণ ধরে প্ল্যান করেছে, তাই ওই পর্যায়টাকে ধরা হয় না। কিন্তু অ্যাকচুয়ালি পর্যায় কিন্তু 6টাই। কারণ ওইটা তো আমার একটা সময় লাগছে, ওটা তো আমি প্ল্যান করছি। প্ল্যান ছাড়া কোনো কিছুই পড়ানো যায় না। সে যখনই বাচ্চাদেরকে পড়াও, তোমরাও হয়তো অনেকে এখানে টিউশন পড়াও হয়তো। তো দেখবে কোন জিনিসটা শুরু করব, একটু যদি আমি ধারণা যদি না থাকে, তাহলে আমি ওই জিনিসটা শুরু করতে পারবো না। তাই একটু হলেও ধারণা থাকা দরকার, প্ল্যান করা উচিত। এটা হলো এনসিইআরটির নিয়ম অনুসারে এই টাইম গুলো। এরপরে যদি যাই, অনুশিক্ষণের স্তরসমূহ, ওটা চক্র বা পর্যায় বললাম, এটা স্তরসমূহ। 3টা স্তর আছে। ঠিক আছে? মাইক্রো টিচিং এর 3টে স্তর। জেসি স্লিপের মতে একটা হলো জ্ঞান অর্জন স্তর, যেটাকে আমরা ইংরেজিতে বলি, কালকে একজন বলেছিল ইংরেজি টার্মগুলো পাশে লিখতে, আমি লিখে রেখেছি ওই জন্য। নলেজ অ্যাকুইজিশন ফেজ বা পাক, আচ্ছা এটা পাক বানানে পয়রফলা হবে, ঠিক আছে? এটা করে নিও। দাঁড়াও ঠিক করে লিখে দিই। যাই হোক, এটা হচ্ছে না, পাক হবে এটা, ঠিক আছে? রফলাটা, হ্যাঁ এবার ঠিক আছে। পাক সক্রিয়তার পর্যায় বা যাকে আমরা বলি পি অ্যাক্টিভ ফেজ। দক্ষতা অর্জন স্তর, ওই জন্য বলছিলাম দক্ষতা, মাইক্রো টিচিং কি দক্ষতা বলেছিলাম প্রথমেই। দক্ষতা অর্জন স্তর, স্কিল অ্যাকুইজিশন ফেজ বা অন্তর সক্রিয় পর্যায়, যেটাকে ইন্টার অ্যাক্টিভ ফেজ বলা হয়ে থাকে, বা সঞ্চালন স্তর, ট্রান্সফার ফেজ বা উত্তর সক্রিয় পর্যায়, পোস্ট অ্যাক্টিভ ফেজ বলা হয়। এইটা হলো স্তর। এই স্তর থেকে কিন্তু প্রশ্ন আসতে আমি অনেকবার দেখেছি। এবার কোন স্তরে কি হয় সেটাই পরীক্ষায় প্রশ্ন আসে। জ্ঞান অর্জন স্তরে কি হয়, ধরো আমি যখন মাইক্রো টিচিং দিব, তার জন্য আমার কি কি দরকার। মাইক্রো টিচিং মানে ডেমনস্ট্রেশন ভাবো। তুমি যখন ডেমনস্ট্রেশন দিবে প্রাইমারি টেটের বোর্ডে, আমি যেহেতু আমাদের আপার প্রাইমারি ডেমনস্ট্রেশন দিতে হয় না, জাস্ট ভাইবা হয়, তাই আমি আপার প্রাইমারি কথাটা বলছি না, প্রাইমারির কথাটাই বারবার বলছি। প্রাইমারি টেটের বোর্ডে যখন তুমি ইন্টারভিউ দিতে গিয়েছো, তখন তোমাকে একটা ডেমনস্ট্রেশন দিতে হবে। তো ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য তুমি কি করতে পারো, তুমি 2-4টা কলম দিয়ে তুমি বোঝানোর জন্য দেখাতে পারো, কারণ তুমি তো সেখানে চার্ট বা মডেল নিয়ে যেতে পারবে না। তাহলে একটা লেসন প্ল্যান করে যেতে হবে। আমি কি দিয়ে বোঝাবো জিনিসটাকে, আমার ওখানে হাতে কি কি জিনিস থাকবে। তাই এগুলো হলো জ্ঞান অর্জন স্তর। তুমি কতটা শিখে গেছো, তুমি কতটা নলেজ গ্যাদার করে গেছো, সেটা হলো প্রথম স্তর। এবার দক্ষতা অর্জন, তুমি কিরকম স্কিল দেখাতে পারবে, তুমি প্র্যাকটিস স্কিল দেখাবে, না তুমি অ্যানালাইসিস করবে, না কি করবে, সেটা হলো তোমার দক্ষতা অর্জন স্তরে পড়বে। আর সঞ্চালন স্তর, মানে তুমি যেটা বোঝালে সেটা বাচ্চারা বুঝলো কিনা, তাদের মধ্যে এটা সঞ্চালিত হলো কিনা। এই 3টি স্তরে কিন্তু অনুশিক্ষণটাকে ধরে নেওয়া হয়েছে। তো স্তর 3টা, একটা হলো জ্ঞান অর্জন স্তর, দক্ষতা অর্জন স্তর আর সঞ্চালন স্তর। এই 3টি স্তরের মাধ্যমেই কিন্তু আমরা অনুশিক্ষণ যে শিক্ষণ পদ্ধতি, সেটাকে কিন্তু আমরা ধরে রাখি। তো এখানে ইংলিশে আমি লিখে রেখেছি কোন স্তরে কি কি হয়, ঠিক আছে? কেন ইংলিশ টার্মগুলোই দরকার, বাংলাতে তো পারবেই। তো দেখো, নলেজ অ্যাকুইজিশন ফেজ যেটা প্রথম স্তর, সেখানে হবে অবজার্ভ করবে, ডেমনস্ট্রেশন স্কিলটাকে অবজার্ভ করতে হয় প্রথমে। যখন দেখবে আমরা ডিএলএড বা বিএড করেছি, তখন কি করা হয়েছে, প্রথম যখন আমাদের 3 মাস, মানে আমি বিএড এর কথা বলছি, বিএড এ যখন 3 মাসের যখন স্কুল ভিজিটিং থাকে, তার আগে 1 মাসের একটা স্কুল ভিজিটিং থাকে, যেখানে কিন্তু আমাদের ডেমনস্ট্রেশন করতে হয়, অবজার্ভ করতে হয়। কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের শিক্ষকের পরিমাণ অনেক কম বলে আমাদেরকে দিয়ে ক্লাস করানো হয়। কিন্তু ওই 1 মাসটা কিন্তু অবজার্ভ করার জন্য আমাদেরকে যেতে হয়, যে টিচাররা কেমন করে পড়াচ্ছে। তাদেরকে দেখে আমরা যখন পরবর্তীকালে 2.5 মাস বা 3 মাসের জন্য আসবো, সেইভাবে আমরা পড়াবো। তাই প্রথমটা হলো নলেজ অ্যাকুইজিশন স্তর, যেখানে আমাকে ডেমনস্ট্রেশনটাকে অবজার্ভ করতে হবে। বা এটাও আমাদের অনেক কলেজে হয়, অনেক কলেজে আবার হয় না, যে আমরা যখন ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিই বা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিই, সেকেন্ড সেমিস্টারই মূলত পরীক্ষা যখন দিই, তখন কি করা হয়, থার্ড সেমিস্টারে যারা থাকে তাদেরকে দিয়ে একটা করে ডেমনস্ট্রেশন দেখানো হয়, যে কি করে তারা ডেমনস্ট্রেশন, এতে ওদেরও লাভ, কারণ ওরা যখন
কি বলবে, আমাদের যখন এক্সটার্নাল আসবে তখন ওরা কি করে সেই পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছে, আর আমরা কি করে ক্লাসে যখন স্কুলে যখন যাব কি করে পড়াবো সেটা আমরা ধারণা পাই। এটাই হলো নলেজ অ্যাকুইজিশন। 2 নাম্বার আছে অ্যানালাইসিস এন্ড ডেমনস্ট্রেশন। ওই একই ব্যাপার। তাহলে ডেমনস্ট্রেশনের গল্প যখন আসবে সেটা হলো নলেজ অ্যাকুইজিশন ফেজ। 2 নাম্বারটা যেখানে আছে সেটা হলো স্কিল অ্যাকুইজিশন ফেজ, যেখানে স্কিলের ব্যাপার থাকবে। স্কিল মানে প্রিপেয়ার মাইক্রো লেসন। তুমি যখন পড়াতে যাবে তুমি তখন প্রিপেয়ার হয়ে যাবে মাইক্রো লেসনটা নিয়ে, কারণ তুমি তো নলেজ পেয়ে গেলে কি কি লাগছে বা কি কি আমার দরকার সেটা তো আমার কাছে চলে এসেছে। এবার আমি কি করব, আমি সেটার জন্য প্রস্তুতি নেব, প্রিপেয়ার করব একটা মাইক্রো লেসন। কেউ চার্ট তৈরি করে, কেউ মডেল তৈরি করে, যা ইচ্ছা, ঠিক আছে, যার যে ইয়েতে যেটা দরকার পড়বে সে সেটা করবে। প্রোভাইড ফিডব্যাক। ফিডব্যাক যখন সে মডেলটা নিয়ে যায় যখন পড়াবে তখন বাচ্চাদের কাছে ফিডব্যাক নিবে। বাচ্চা তো বলা যাবে, শিক্ষার্থীদের কাছে ফিডব্যাক নিবে। আর কি, প্র্যাকটিস স্কিল। এবার যা পড়াচ্ছে তার উপরে প্র্যাকটিস করার জন্য কিছু করতে বলবে, যেটাকে আমরা বাড়ির কাজ বলে থাকি। এটা হলো স্কিল অ্যাকুইজিশন স্টেজ। আর লাস্ট হচ্ছে ট্রান্সফার স্টেজ, যেখানে ট্রান্সফার অফ দ্য স্কিল টু অ্যাকচুয়াল টিচিং সিচুয়েশন। অ্যাকচুয়াল টিচিং সিচুয়েশন যখন আসবে, যখন একদম পড়াতে শুরু করবে, তখন তুমি কতটা স্কিল তাদের মধ্যে ট্রান্সফার করতে পারছো, এটা হলো ট্রান্সফার ফেজ। এই তিনটে হলো অনুশিক্ষণ চক্রের স্তর সমূহ। এই হলো অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং এর পুরো ক্লাস। এছাড়াও আরো দুটো টপিক আমি পড়াবো যেটা আমাদের দরকার নেই। এই অনুশিক্ষণের যেমন ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো ভালো দিকগুলো আগে দেখি, সুবিধাগুলো আগে দেখে নিই। সুবিধা কি? অনুশিক্ষণ দ্বারা সহজেই শিখনের জটিল অংশগুলোকে সরলীকৃত করে প্রশিক্ষণ দেওয়া সম্ভব। একদম, যে ধরো একটা টপিক বিশাল বড়, মানে অনেকটাই কঠিন, সেটাকে আমরা যদি ছোট 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 করে যদি পড়ানো হয় বা ছোট ছোট করে যদি বোঝানো হয়, তাহলে কিন্তু সেই কঠিন জিনিসটা সোজা হয়ে যাচ্ছে, সরলীকৃত হয়ে যাচ্ছে। ওই জন্য বলছি জটিল অংশগুলোকে সরলীকৃত করে প্রশিক্ষণ দেওয়া হয়। আর কি আছে? নির্দিষ্ট সময়ে একটিমাত্র বিষয়ে দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয় বলে দক্ষতার উপর পাণ্ডিত্য অর্জন খুব সহজ হয়ে যায়। তাই অনুশিক্ষণ পদ্ধতি হলো দক্ষতাটাকে বাড়ানো হয়। বারংবার অনুশীলন এবং ফিডব্যাক পদ্ধতি আমরা দেখলাম, দুবার ফিডব্যাক নেওয়া হচ্ছে, দুবার অনুশীলন করানো হচ্ছে, ফলে শিক্ষণকে সহজে ত্রুটিমুক্ত করা সম্ভবপর হয়ে উঠেছে বা হয়ে থাকে। আর লাস্টে যেটা আছে দেখো, অনুশিক্ষণে শিক্ষণ দক্ষতাগুলোকে শিক্ষণ আচরণের সঙ্গে যুক্ত আকারে উপস্থাপন করা হয়। এগুলি সহজে পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ ব্যবহার করা যায়। সহজেই পর্যবেক্ষণ আর নিয়ন্ত্রণ করা যাবে, কারণ দুবার করে সব প্রসেসটা হচ্ছে। আর লাস্টে আছে দেখো, অনুশিক্ষণে ফিডব্যাক তাৎক্ষণিক ও সুনির্দিষ্ট প্রণালীবদ্ধ, মানে ফিডব্যাকটা সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে। এগুলো হলো সুবিধা। তাহলে অসুবিধা কি? অসুবিধাও আছে। অনুশিক্ষণের দক্ষতার উপর বিশেষ গুরুত্ব দান করা হয়, তাই অনেক সময় শিক্ষণীয় বিষয়বস্তু অবহেলিত হয়ে যায়। মানে যেটা শেখাতে যাচ্ছে সেটা শিখতে পারছো তো, কিন্তু দক্ষতা বাড়ালে হবে না, নলেজটা তো দরকার। অনেক সময় কি হয়, নলেজটা চাপা পড়ে যায়, খালি স্কিলটা বেড়ে যায়। এবার ধরো এই ব্যাপারটা যদি বলি, আমরা একটু জটিল একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি জিনিসটা কি। ধরো ইংলিশে কোনো একটা লেটার এসেছে বা কোনো একটা প্যারাগ্রাফ এসেছে, ছেলেটা লিখতে পারে, তার স্কিল ভালো আছে, কিন্তু সে সেই সম্পর্কে নলেজই নেই, তাহলে কি লিখবে? ধরো ডিসিপ্লিন সম্পর্কে তাকে লিখতে দিয়েছে একটা প্যারাগ্রাফ বা লেটার, সে লিখতে সবকিছুই পারে, সে জানে সাবজেক্টের পর ভার্ব বসে, ভার্বের পর অবজেক্ট বসে, সে টেন্সের কোনো কন্ট্রোল টেন্সে খুব ভালো পারে, কিন্তু সে ডিসিপ্লিন সম্পর্কে কোনো দুটো বাক্য লিখতে জানে না, তাহলে সে লিখবে কি করে? তাই খালি দক্ষতার উপর জোর দিলে হবে না, সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষণীয় যে বিষয়বস্তু থাকবে সেটার উপরও জোর দিতে হবে। এটা হলো অসুবিধা। ২ নম্বর দেখো, অনুশিক্ষণ অত্যন্ত সময় সাপেক্ষ। এবারে এখনই বলবে অনেকে ৫ থেকে ১০ মিনিটে তো ক্লাসটা হচ্ছে, তাহলে সময় সাপেক্ষ কিছু না। দেখো ৫ থেকে ৬ মিনিটের পড়াটাকে পড়াতে লাগছে ৩৬ মিনিট সময়। ফিডব্যাক, পুনঃ রিপ্ল্যান এই করে ৫ থেকে ৬ মিনিটের যে পড়াটা আছে সেটা কিন্তু ৩৬ মিনিট সময় লাগছে। তাহলে কি সময়টা বেশি লাগছে কিনা? ব্যয় সাপেক্ষ। বলছে সময় সাপেক্ষ। এতে আবার দেখো পাই বানানটা ফয়রা ফলা আকার হয়নি। পাই সময় পাঠের বিষয়বস্তু সমাপ্ত করা সম্ভবপর হয় না। মানে যেটা
আমাদের তো যেহেতু সামেটিভ হয়, তো সামেটিভ হিসেবে একটা করে সিলেবাস দেওয়া থাকে। যদি এরকম অনুশীক্ষণ করে যদি আমরা ছোট ছোট পার্টকে যদি 6 মিনিটের পড়াটাকে যদি আমি 36 মিনিট ধরে যদি পড়াই, তাহলে কিন্তু পরীক্ষার আগে সিলেবাস কিন্তু শেষ হবে না, ওটার কথাই বলা হয়েছে এখানে। আর 3 নম্বরে যেটা আছে, অনুশিক্ষণ প্রক্রিয়াটি পরিচালনার জন্য উপযুক্ত বিশেষ জ্ঞান সম্পন্ন শিক্ষক প্রয়োজন, যা অনেক সময় সরবরাহ করা সম্ভবপর হয় না। নলেজ থাকা দরকার শিক্ষকের। সেই নলেজ যদি না থাকে, তাহলে কিন্তু এই অনুশিক্ষণ পদ্ধতির একটা অসুবিধার দিক দেখা যেতে পারে। আর এটা ব্যয়বহুল। অনুশিক্ষণ প্রক্রিয়াটি ব্যয়বহুল। এই টোটাল হলো আমাদের পুরো মাইক্রো টিচিং এর ক্লাস। ট্রান্সফার ফেজটা বলতে বলছে, আচ্ছা দাঁড়াও। ট্রান্সফার ফেজটা হচ্ছে তুমি যখন নলেজ নিয়ে গেলে, তুমি স্কিল নিয়ে গেলে, এবার তোমার নলেজ আর স্কিল যখন একটা বাচ্চা নিতে পারছে না, তাহলে তার মধ্যে কি তোমার যে জ্ঞানটা সেটা কি ট্রান্সফার হচ্ছে? হচ্ছে না তো। ট্রান্সফার হচ্ছে তুমি যা পড়ালে সেটা বাচ্চাটা ঠিকঠাক করে বুঝতে পারলো কিনা, সেটা সে তার কাজে লাগাতে পারলো কিনা। যদি লাগাতে পারে, তাহলে তুমি তোমার জ্ঞানটাকে ট্রান্সফার করতে পারলে, ওটাই হলো ট্রান্সফার ফেজ। বোঝা গেল? তাই আছে, দেখো, ট্রান্সফার টু স্কিল টু অ্যাকচুয়াল টিচিং সিচুয়েশন। তুমি যখন পড়াচ্ছ, অ্যাকচুয়াল টিচিং যখন দিচ্ছ, তখন তোমার যে স্কিলটা, তুমি যে স্কিল নিয়ে গেছো, যে প্রিপেয়ার করে গেছো স্কিলটা, বা যেভাবে তুমি ভেবেছো আমি এইভাবে পড়াবো, সেটা ওই বাচ্চাটা বা শিক্ষার্থীটা নিতে পারছে কিনা। যদি নিতে পারে, তাহলে তোমার জ্ঞানটা তার মধ্যে ট্রান্সফার হলো। এটাই হলো ট্রান্সফার ফেজ। একদম শেষ সিচুয়েশনে এই ট্রান্সফার ফেজটা হয়। তাহলে প্রথমে তোমাকে নলেজ গ্যাদার করতে হবে। নলেজ গ্যাদার যখন হবে, তখন তোমাকে নিজে থেকে স্কিল প্রিপেয়ার করে যেতে হবে। সেই প্রিপেয়ার করা স্কিলটা যখন তুমি বাচ্চাটাকে দিবে, সে যদি নিতে পারে, তাহলে তোমার যে স্কিল বা তোমার যে অনুশিক্ষণের যে মূল ট্রান্সফারেশন, সেটা কিন্তু সম্ভব হলো। এটাই হলো স্তর, যে 3টি স্তর। এই হলো আমাদের টোটাল আজকের অনুশিক্ষণ ক্লাসটা। ঠিক আছে? 1 মিনিট, এইভাবে যেতে হয় এখানে। তো এটা ভালো করে বাড়িতে পড়বে। এটা এখানে আমি সেভ করে দিব। তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব। পিডিএফ এ এই দাগগুলো থাকবে না, হ্যাঁ? কারণ আমি তো ওখান থেকে দেব। আর যেটা বলার কথা, এই যে এটা আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে? এখানে আমরা প্র্যাকটিস ক্লাস কিন্তু শুরু করব এই সপ্তাহ থেকে। আজকে সোমবার, বুধ বৃহস্পতিবার থেকে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ তো এখানে প্র্যাকটিস মক টেস্ট নেবই আমি। ঠিক আছে? যেগুলো পড়ানো হবে সপ্তাহে 1 দিন করে, শুক্রবার করে মক টেস্ট নেওয়া হবে। কিন্তু সিডিপি থেকে 30টা করে প্রশ্ন নিয়ে ক্লাস করানো হবে। বাংলা থেকে 30টা করে প্রশ্ন নিয়ে ক্লাস করানো হবে। ওগুলো ইউটিউবে হবে। এখানে এত ক্লাস এখানে করানো যাবে না। তাহলে আমাকে 2টো করে ক্লাস পার ডে দিতে হবে। তো ওটা আমরা ইউটিউবে করব। যারা যারা ইউটিউবের সঙ্গে যুক্ত আছো ভালো কথা, যারা যুক্ত নেই যুক্ত হয়ে যেও। যদিও লিংক তোমরা গ্রুপে পেয়ে যাবে, দেওয়া হবে পরে। এখান থেকে যুক্ত হয়ে যেও, ক্লাসগুলো করো। আর প্রথম থেকে কিন্তু পড়াশোনা শুরু করো। কালকে দেখলাম একটা নিউজে যা দিয়েছে, তাতে যদি সেটা ঠিক হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া একটা শুরু হতে পারে। এবার এটা ঠিক না বেঠিক আমরা জানি না। আমরা যেটুক পেয়েছি বা তুমি যেটুক দেখেছো, সেইটুকুই আমরা কিন্তু জানি। ঠিক আছে? তো আমি এটা রেকর্ডটাকে অফ করছি। তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি।